শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 21 মে বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: চ্যাংকুড়ি রোডের গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহক অবহেলার অভিযোগ, বিক্ষোভ, বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত ওয়াজেদ আলী চৌধুরী, ঈদ উল আজহা, হাইলাকান্দিতে জেলা প্রশাসনের প্রস্তুতি বৈঠক, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যক্ষ পদে নির্বাচিত রঞ্জিত কুমার, পুড়ছে রাজস্থান, তাপমাত্রা 46.5 ডিগ্রিতে নাজেহাল দিল্লিও। আজ শুরু হলো ষোড়শ অসম বিধানসভার প্রথম অধিবেশন, শপথ নিলেন বিধায়করা। ঈদে গরু কুরবানি বন্ধের আহ্বান পাথারকান্দিতেও। দোকানে মূল্য তালিকা টাঙ্গানো বাধ্যতামূলক, অতিরিক্ত দাম নিলে গ্রেফতারের হুঁশিয়ারি জেলা শাসকের। কৃত্রিম মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কড়া বার্তা হাইলাকান্দি জেলা প্রশাসনের। ভারতমালার অপরিকল্পিত নির্মাণে ভয়াবহ নদী ভাঙ্গন, নিশ্চিহ্ন হওয়ার পথে 15টি বাড়ি। বিধায়কের নির্দেশের পরও নেই তৎপরতা, খুব শালচাপড়ায়। বেহাল শিলচর আসাম বিশ্ববিদ্যালয় সড়ক, চরম দুর্ভোগে ছাত্র শিক্ষক ও স্থানীয় জনতা। এবং সর্বশেষ খবরটি হলো, সুপ্রিম সওয়াল সত্ত্বেও উমর খালিদকে জামিন দিল না দিল্লির আদালত। এবারে শুনুন বিস্তারিত খবর। আনুষ্ঠানিকভাবে আসাম বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা 5বারের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী ওয়াজেদ আলী চৌধুরী। কংগ্রেস হাইকমান্ডের অনুমতি সাপেক্ষে কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ওয়াজেদ আলী চৌধুরীর নাম বিরোধী দলনেতা পদে চূড়ান্ত হওয়ার পর দলের বিধায়কদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। দলীয় সূত্রে জানা গেছে, বিধানসভায় জনস্বার্থমূলক বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালন করতেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ওয়াজেদ আলী চৌধুরী এর আগেও মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন এবং রাজ্যের রাজনীতিতে একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। তার নেতৃত্বে বিরোধী শিবির আরও সক্রিয় হবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। পরবর্তী খবরটি হলো, আনুষ্ঠানিকভাবে আসাম বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন রঞ্জিত কুমার দাস। বুধবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে অধ্যক্ষ পদে নির্বাচিত ঘোষণা করা হয়। প্রোটেম স্পিকারের আসন থেকে এই ঘোষণা করেন চন্দ্রমোহন পাটোয়ারি। রঞ্জিত কুমার দাসের বিরুদ্ধে অন্য কোনো প্রার্থী মনোনয়ন দাখিল না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ার পর আজ বিধানসভার সদস্যরা তাকে অভিনন্দন জানান। শাসক ও বিরোধী উভয় পক্ষের বিধায়করাই নতুন অধ্যক্ষের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক ও প্রশাসনিক অভিজ্ঞতা বিধানসভার কার্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন দায়িত্ব গ্রহণের পর রঞ্জিত কুমার দাস সকল সদস্যের সহযোগিতা কামনা করেন এবং বিধানসভার মর্যাদা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস দেন। পরবর্তী খবরটি হলো, চ্যাংকুড়ি রোডের জেপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে অবহেলার অভিযোগকে কেন্দ্র করে আজ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আজ সকালে মোবাইলে গ্যাস ডেলিভারির নোটিফিকেশন পাওয়ার পরও নির্ধারিত সময়ে সিলিন্ডার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন বহু গ্রাহক। পরে তারা এজেন্সির সামনে জড়ো হয়ে ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ অনুযায়ী এজেন্সির কর্মীরা ফোন করে গ্রাহকদের রেফারেন্স নম্বর সংগ্রহ করলেও পরে সিলিন্ডার সরবরাহ করা হয়নি। স্থানীয়দের দাবি, গুদামে পর্যাপ্ত সিলিন্ডার মজুত থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের দেওয়া হচ্ছে না। তাদের সন্দেহ, সিলিন্ডারগুলি অবৈধভাবে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত গ্রাহকেরা চাহিদা ও সরবরাহের মধ্যে বিস্তর অসঙ্গতির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং উপযুক্ত প্রশাসনিক হস্তক্ষেপের দাবিও জানান তারা। পরবর্তী খবরটি হলো, আসন্ন ঈদ উল আজহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে একটি উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার অভিষেক জৈনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উৎসবের দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনশৃঙ্খলা বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বৈঠকে জেলার প্রধান প্রধান মসজিদ ও ঈদগাহ সংলগ্ন এলাকায় ব্যাপক সাফাই অভিযান চালাতে পুর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি উৎসবের দিনে জেলার বাজার ও ধর্মীয় স্থানগুলোর আশেপাশে যানজট এড়াতে ট্রাফিক পুলিশকে সুশৃঙ্খল যান চলাচলের জন্য ব্যবস্থা নিতে বলা হয়। প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এবং পথ নিরাপত্তা মেনে উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়।
পরবর্তী খবরটি হলো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কৃত্রিম মূল্য বৃদ্ধি রুখতে কড়া অবস্থান নিল হাইলাকান্দি জেলা প্রশাসন। জেলা শাসক অভিষেক জৈনের কার্যালয়ে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে অতিরিক্ত জেলা শাসক, বিভিন্ন ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক, পাইকারি ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলার বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান, সরবরাহ ব্যবস্থা এবং বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জেলা শাসক অভিষেক জৈন সব ব্যবসায়ীকে তাদের নিজ নিজ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা সংবলিত সাইনবোর্ড লাগানোর নির্দেশ দেন। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো অসাধু ব্যবসায়ী যদি ইচ্ছাকৃতভাবে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন তাহলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, প্রয়োজনে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও নির্দেশ দেন, কোনোভাবেই মজুতদারি বা কালোবাজারি বরদাস্ত করা হবে না এবং সাধারণ মানুষের সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর নিয়মিত ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসনের এই কড়া বার্তার পর ব্যবসায়ী মহলেও যথেষ্ট সাড়া পড়েছে। পরবর্তী খবরটি হলো বেহাল শিলচর আসাম বিশ্ববিদ্যালয় সড়ক, চরম দুর্ভোগে ছাত্র, শিক্ষক ও স্থানীয় জনতা। শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয়গামী সড়কের শিলকুড়ি এলাকা ভয়ঙ্করভাবে বেহাল হয়ে পড়েছে। বিশেষ করে শিলকুড়ি ডাকঘরের সামনে থেকে শিলকুড়ি ক্যাম্প পর্যন্ত বিশাল বিশাল গর্তের সমাহারে নিত্যযাত্রীদের যাতায়াত দুর্বিষহ হয়ে পড়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে ছাত্র, শিক্ষক, নিত্যযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যাতায়াত কার্যত বিপজ্জনক হয়ে উঠেছে। বৃষ্টির জলে গর্তগুলি কাদা জলে ভরে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং সাধারণ মানুষ এই গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার করেন, কিন্তু রাস্তার করুণ অবস্থার কারণে যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। ছোট গাড়ি থেকে শুরু করে অটোরিকশা ও বাইক চালকদের নিত্যদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে। ইতিমধ্যেই একাধিক ছোটখাটো দুর্ঘটনার খবরও সামনে এসেছে বলে স্থানীয়দের ভাষ্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষাকালে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। কাদামাখা গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়শই যানজটের সৃষ্টি হচ্ছে এবং যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সচেতন মহল ও সাধারণ মানুষ অবিলম্বে এই সড়কের মেরামতি ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, আসাম বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এবং এই সড়কটি হাজার হাজার মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই নিরাপদ ও চলাচলযোগ্য সড়ক নিশ্চিত করা অবশ্যই জেলা প্রশাসনের দায়িত্ব। অপরদিকে ভয়াবহ গরমে পুড়ছে রাজস্থান। আগামী 4 দিন রাজ্যের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহ চলতে পারে বলে সতর্ক করল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই শ্রী গঙ্গানগরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 46.5 ডিগ্রি সেলসিয়াসে, যা রাজ্যের মধ্যে সর্বাধিক। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত 24 ঘন্টায় ঝুনঝুনুর পিরানিতে তাপমাত্রা ছিল 45.3 ডিগ্রি সেলসিয়াস, ফালদি এবং বিকানেরে 44.8 ডিগ্রি, চুরুতে 44.5 ডিগ্রি, কুটা ও আলওয়ারে 44.2 ডিগ্রি এবং চিত্তৌড়গড়ে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে গরমে কার্যত নাজেহাল রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকা। লাগাতার তাপ প্রবাহের জেরে দিল্লি এনসিআরের বিস্তীর্ণ অংশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, রাজধানীর তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। পরবর্তী খবরটি হলো, ঈদে মুসলিমদের গরু কুরবানি থেকে বিরত থাকার আহ্বান জানালো গ্লোবাল প্রোগ্রেসিভ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান বদরুল হক পাতারকান্দিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মুসলিম সমাজের উদ্দেশ্যে বলেন, ইসলামে গরু ছাড়াও মহিষ, ছাগল, দুম্বা সহ বিভিন্ন পশু কুরবানি বৈধ। বর্তমান পরিস্থিতিতে গরু নিয়ে দেশে বিভিন্ন স্থানে উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হওয়ায় তিনি মুসলিমদের প্রতি গরু কুরবানি থেকে বিরত থাকার আহ্বান জানান। গরু নিয়ে হিংসার জেরে বিভিন্ন জায়গায় মুসলিমদের মৃত্যু হয়েছে। আসাম সরকারও এসওপি জারি করেছে। মন্দিরের 5 কিলোমিটারের ভিতরে গরু কাটা নিষিদ্ধ। সনাতন ধর্মাবলম্বীরা গরুকে গোমাতা হিসেবে শ্রদ্ধা করেন, তাই সামাজিক সংহতি বজায় রাখা এবং অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না লাগে তা নিশ্চিত করার লক্ষ্যে গরু বিক্রি না করার জন্য তিনি মুসলিমদের প্রতি আহ্বান জানান। বিভিন্ন সংগঠনের হিন্দুর প্রতি গরু পরিবহন ও সংশ্লিষ্ট বিষয়গুলোতে সচেতন থাকার আহ্বান জানান।
সাংবাদিক সম্মেলনে বদরুল হক আরও দাবি করেন, গরুকে রাষ্ট্রীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া এবং ভারত থেকে অন্যান্য দেশে গরুর মাংস পাচারের মতো অবৈধ ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। পরবর্তী খবরটি হল, কাটিগড়ার শালচাপড়া তৃতীয় খণ্ডের বেড়াবাগ গ্রামে বরাক নদীর ভয়াবহ ভাঙ্গন ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করছে। বর্ষা শুরু হতেই নদীর তীব্র স্রোতে প্রতিদিন ভেঙে পড়ছে নদীর পার। আতঙ্কে দিন কাটাচ্ছেন শতাধিক পরিবার। স্থানীয়দের অভিযোগ, ভারতমালা প্রকল্পের অপরিকল্পিত নির্মাণ কাজের ফলেই বরাক কাটাখাল নদীর সংযোগস্থল তথা পুরনো রেল সেতু সংলগ্ন এলাকায় ভাঙ্গনের তীব্রতা কয়েক গুণ বেড়ে গেছে। এলাকাবাসীর দাবি, নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হওয়ায় প্রবল স্রোত সরাসরি জনবসতির দিকে আছড়ে পড়ছে। ফলে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে জমি, গাছপালা ও বসতভিটে। ইতিমধ্যে অন্তত 15টি বসত বাড়ি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। যে কোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় রাত জেগে পাহারা দিচ্ছেন অনেক পরিবার। শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙ্গন চললেও এখন পর্যন্ত কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাধ্য হয়ে ঘরবাড়ি সরিয়ে নিরাপদ স্থানে আশ্রয়ের খোঁজ শুরু করেছেন। এদিকে পরিস্থিতির ভয়াবহতা পরিদর্শন করে স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও আজ পর্যন্ত কোনো বিভাগীয় কর্তা সরেজমিনে এসে খোঁজ নেননি বলে অভিযোগ উঠেছে। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয়দের বক্তব্য, বিধায়কের নির্দেশের পরও যদি প্রশাসন নড়ে চড়ে না বসে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এলাকাবাসী অবিলম্বে জিওব্যাগ ফেলা, নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং স্থায়ী ভাঙ্গন রোধী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী। পরবর্তী খবরটি হল, সুপ্রিম সওয়াল সত্ত্বেও উমর খালিদকে জামিন দিল না দিল্লির আদালত। জামিনি দস্তুর, কাউকে দিনের পর দিন জেলে আটকে রাখা ব্যতিক্রম। আরও 5টা ফৌজদারি মামলার মতো ইউএপিএ ধারার ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর। মাত্র ক ঘন্টা আগেই ইউএপিএ মামলায় এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই পর্যবেক্ষণের একদিন পরই উল্টো পথে হেঁটে রায় দিল্লির একটি আদালতের। দিল্লি হিংসা মামলায় আরও একবার খারিজ হয়ে গেল ছাত্রনেতা উমর খালিদের জামিন। উমরের আবেদন ছিল তার মা অসুস্থ, তাকে দেখভাল করার জন্য বাড়িতে তেমন কেউ নেই, তাই তার জামিনের প্রয়োজন। তার কাকার মৃত্যু পরবর্তী আচার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও তার আবেদনে ছিল, কিন্তু দিল্লির ওই আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের বক্তব্য, এ মর্মে কোনোভাবেই জামিন দেওয়া যায় না। উল্লেখ্য, 2020 সালের দিল্লি দাঙ্গার ঘটনায় ইউএপিএ মামলায় অভিযুক্ত উমর খালিদ, শারদিল ইমাম সহ কয়েকজনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তারপর থেকে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিলেন জেএনইউর এই প্রাক্তন ছাত্র নেতা। প্রতিবারই তা খারিজ হয়ে যায়। মাঝে বার কয়েক পেরোল দিলেও স্থায়ী জামিন পাননি উমর খালিদ। চলতি বছরের 5 জানুয়ারি দিল্লি গোষ্ঠী হিংসার ঘটনায় ইউএপিএ মামলায় অভিযুক্ত উমর এবং শারদিলের জামিন আবেদন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাৎপর্যপূর্ণভাবে সোমবার নিজেরাই সেই রায়ের সমালোচনা করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানায়, এ ধরনের মামলায় জামিন পাওয়াই দস্তুর, কিন্তু তারপরও জামিন পেলেন না উমর খালিদ। রাজধানীর মাটিতে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন 2020 সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ পূর্ব দিল্লির হিংসায় মৃত্যু হয় 53 জনের। এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে উঠে আসে উমরের নাম। উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ওই বছরের সেপ্টেম্বর মাসে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে দায় হয় রাষ্ট্রদ্রোহের মামলা। যদিও উমর খালিদের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছিল। অভিযোগ উঠে সিএএ এনআরসি বিরোধী সরদমনেই উমরকে জেলবন্দি করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।